বিয়ে থা পর্ব ৬। রোদ্দুজ্জ্বল সকাল, বারান্দায় রোদ চিকচিক করছে। সেথায় একটি চেয়ারে পা তুলে বসে মনোযোগ দিয়ে পড়ছে ফারিন। সামনে এসএসসি পরীক্ষা তার। পড়াশোনায় তাদের বংশের এ পর্যন্ত সবাই মোটামুটি ভালোই মেধাবী ছিলেন। ফারিনও তার ব্যতিক্রম নয়। তাকে কখনো জোর করে পড়তে বসাতে হয় না। তার উপর সে যেমন মা বাবা ভাইয়ের কাছে আহ্লাদী, বাইরের সবার কাছে ঠিক ততটাই বুঝদার ম্যাচিউর একটা মেয়ে। তার আহ্লাদীপনা সবকিছু শুধুমাত্র আপনজনদের জন্য। নিজের এই গণ্ডীগুলো তাকে কেউ বুঝতে দেয়নি, সে নিজ থেকেই বুঝেছে। এই যেমন তার বয়সী ছেলে মেয়েরা প্রেম করে বেড়ায়, কিন্তু সে এসব থেকে 40 হাত দূরত্ব বজায় রাখে। তার মতে এগুলো সময় নষ্ট, ফ্যান্টাসি অবশ্যই থাকে, কিন্তু বাস্তবতা অন্যরকম। আরামায়েশে জীবনযাপন করলেও তার মা বাবা তাদের দুই ভাই বোনকে বাস্তবতা মানতে শিখিয়েছেন। একবার তো ফারিন সারা জীবনের মতো শিক্ষা পেয়েছিল। ফারিনের তখন কতই বা বয়স হবে, 11। সে তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তার ক্লাসের একটি মেয়ের সাথে সে খারাপ ব্যবহার করে। কারণটা ছিল এই, মেয়েটা মধ্যবিত্ত পরিবারের ছিল, সাথে মেয়েটার মা তাদের বাড়িতে কাজও করতেন। সুতরাং ফারিন মেয়েটিকে তুই করেই ডাকতো। মেয়েটি মেধাবী ছিল, ফারিনের সাথে তার টক্কর চলতো, কে ফার্স্ট হবে। একদা মেয়েটি রেগে ফারিনকে বলেছিল, তুমি স্কুলে আমাকে তুই বলবে না, এখানে আমি তোমার ক্লাসমেট হই। ফারিনের সেদিন রাগ হয়েছিল। সে তো সবসময় ডেকে অভ্যাস বলে ডাকতো। তাছাড়া তারা ছিল ক্লাসমেট, একসাথে সবাই তুই বলেই বেশি ডাকে, গায়ে লাগায়। ফারিন কুচিয়ে বলেছে, পরিস তো আমাদের দেওয়া জামা কাপড়, আবার আমাকেই কথা শোনাচ্ছিস। আমার বাবা যদি বেতন না দেয়, তোর মা তোর বেতন দিতে পারবে। ছোট্ট সেই মেয়েটি ফারিনের মতোই নিষ্পাপ পুষ্প, কোমল মনে আঘাত লাগে তার। সেদিন দৌড়ে গিয়েছিল বউ কথা কবে, মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে বলেছিল, এখানে আর কাজ করলে আমি পড়ব না মা, একদম পড়ব না। বিচক্ষণ ধারায় কানে সব গেল। কাজের মহিলাটি কেঁদে ফেললেন। ধারা নিজের সন্তানের এহেন কর্মকাণ্ডে কষ্ট পেলেন। সেই ছোট্ট ফারিনকে 1 মাস হেঁটে হেঁটে স্কুলে যেতে হয়েছিল। আর সেই মেয়েটিকে ধারা গাড়ি দিয়ে পাঠাতেন। টিফিনে আবদারকৃত খাবার দেওয়া বন্ধ করে শুকনো রুটি তুলে দিতেন। ফারিন বুঝতে পেরেছিল, সেই মেয়েটির কাছে ক্ষমা চেয়েছিল। জীবনের এই শিক্ষাটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারপর থেকে তারা দুজনেই একসাথে স্কুলে গেছে। আজ তাদের মধ্যে একটি সম্পর্ক আছে। মেয়েটি ফারিনের বেস্ট ফ্রেন্ড। চমৎকার না? সেই মেয়েটা রোজা। রোজা ফারিনের সাথেই পড়ে। তার মা এখন আর কাজ করেন না, ঘর সামলান। ধারা রোজার বাবাকে নিজের গাড়ির ড্রাইভার করে নেন। মাঝে মধ্যে শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক কিছু করেনও। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, রোজাকেই ধারা ধ্রুবের জন্য মনে পছন্দ করতেন, কিন্তু বয়সের গ্যাপ বেশি হওয়ায় কখনো মুখ ফুটে বলতে পারেননি। ফারিন সেটা বুঝতে পেরেছিল। সে জানে তার মা জনদরদি, সুতরাং নিজের ছেলের জন্য রোজাকে পছন্দ করবেন, সেরকমটা না ভাবার কোনো কারণ নেই। ফারিনের মোবাইলে শব্দ হলো, রোজার মেসেজ। এই প্রশ্নটার উত্তর কি হবে জানিস? ফারিন বই বন্ধ করলো, রোজার সাথে মেসেজ করতে বলতে লাগলো। তন্মধ্যে এলো একটি ফোন কল। নম্বরটি তার চেনা। রিসিভ করে কারে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো নীরবের চিন্তিত কণ্ঠস্বর। হ্যালো, ফারিন বলছেন। ধ্রুব স্যারের ফোন অফ কেন? কাইন্ডলি তাকে একটু বলে দিবেন, জরুরি প্রয়োজন। ফারিনের চোখ মুখ কুঁচকে গেল। এই লোকটা দরকার হলেই তাকে ফোন দিবে। কেন রে বেটা? আর কেউ নেই? মাকে কল করতে পারতেন। নীরব কাশল। আসলে আন্টির নাম্বার নেই। এ কেমন কথা? বাড়ির সবার নাম্বার আছে অথচ মায়ের নাম্বার নেই। নীরব মিনমিন করে বলল,
আমি রাখছি। আপনাকে কল করার জন্য দুঃখিত। ফারিন কান থেকে ফোন নামিয়ে রাখলো। চোখে মুখে প্রচণ্ড বিরক্তি। পড়ার সময় ডিস্টার্ব তার পছন্দ হয় না। একে তো রোজার মেসেজে তার পড়ার ব্যাঘাত ঘটল, সাথে নীরবের কল। আর চোখে একবার মোবাইল স্ক্রিনে তাকালো। বেলা গড়িয়েছে অনেক, 9:30 ছুঁই ছুঁই। সকালে তার ঘরে গ্রিন টি এসেছে। বাবা মা হাঁটাহাঁটি করছেন যথা নিয়মে। এখন নাস্তা করার সময়। ধ্রুব বা নিনিকাকে দেখা যায়নি। ধারার আদেশ তাদের যেন ডিস্টার্ব না করা হয়। জার্নি করে ঘুমিয়েছে, যখন ইচ্ছে উঠুক, সেই জন্য ফারিন ডাকেনি। এবার ডাকতেই হচ্ছে। দরজায় টোকা পড়ল। উষ্ণতায় মুড়ে ঘুমানো ধ্রুবের বুক কুঞ্চিত কুঁচকে গেল। দরজার শব্দ আরেকটু বিকট হলো। এবার সে ফট করে চোখ মেলে তাকালো। ভারী মাথাটা তুলতেই সম্মুখে নিনিকার মোমের মতো মুখখানি নজরে এলো। ধ্রুবের পিঠে দুহাত জড়িয়ে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। ধ্রুব মাথাটা পুনরায় আগের স্থানেই রাখলো। চোখ বন্ধ করতেই আবারও কানে এলো শব্দটা, সাথে ফারিনের কণ্ঠ। ব্রো ওঠো, 10টা বেজে যাচ্ছে যে। তোমার ক্যাপ্টেন ফোন করেছে, জরুরি প্রয়োজন। ধ্রুবের গলা দিয়ে কথা বের হচ্ছে না। সে গলার স্বর উঁচু করার চেষ্টা করলো। দেখছি। ফারিনের কণ্ঠস্বর আর পাওয়া গেল না। ধ্রুব গভীর চোখে নিনিকাকে দেখতে ব্যস্ত হলো। মোমের মতো শরীরে কিছু দাগ স্পষ্ট। ধ্রুবের হতে গিয়ে মোমের মতো শরীরে দাগ পড়ে গেছে। ধ্রুব হাত দিয়ে ঠোঁট দিয়ে ছুঁয়ে দিচ্ছে সেগুলো। নিনিকা ঘুমের মধ্যে কেঁপে উঠছে বারবার। এক সময় তার ঘুম ছুটে গেল। ততক্ষণে ধ্রুবের আলিঙ্গন গভীর হলেন। নিনিকার বুঝতে একটু সময় লাগলো বটে। বিছানা ছাড়তে দেরি হলো। ধ্রুব যখন বউ কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে, তখন ঘড়ির কাঁটা 10টা পেরিয়েছে। সোজা শরীরে বের হয়ে সে প্রথম মোবাইল অন করে চার্জে দিয়েছে। তারপর বউকে নিয়ে ফিটফাট হয়ে নিচে নেমেছে। খাবার টেবিলে 4 জন। নিনিকার লজ্জায় মাথা নিচু করা ছিল। ধারা গম্ভীর মুখে নাস্তা তুলে নিয়েছেন। বুঝদার ফারিন অনেক কিছুই বুঝে নিয়েছে। খেতে খেতে বলল, তোমাদের জন্য অপেক্ষা করে খাওয়া হয়নি। নিনিকা যেন আরো লজ্জা পেল। ধ্রুবের কাছে শুনেছিল ফারিন ডেকে গেছে। বেচারি 1 ঘন্টা আগে ডেকেছে, অথচ তারা নেমেছে 1 ঘন্টা পর। বিয়ের পর মেয়েদের আলাদা সুন্দর লাগে। তোমাকে এই মুহূর্তে সদ্য বিবাহিত বউ মনে হচ্ছে। সাথে আমার বেটাকেও নতুন বর লাগছে, তাই না ফারিন? ধারার কথায় ফারিন গাল ভরে হাসলো। হ্যাঁ, তোমাদের দুজনের মুখটা আজ অন্যান্য দিনের থেকে উজ্জ্বল দেখাচ্ছে। বিয়ে করার ইফেক্ট। নিনিকার পরনে লং স্কার্ট ও টি শার্ট, গলায় ছোট্ট একটি স্কার্ফ ঝুলালো। ফারিন মুচকি হেসে বলল, তোমার সাদা ভালো লাগে তাই না? আমি কি তোমাকে ভাবি বলে ডাকতে পারি? কি নিষ্পাপ আবদার। নিনিকা হেসে সম্মতি জানালো। ফারিন মুগ্ধ হয়ে বলল, তোমার সব কিছুই সুন্দর ভাবি। তোমার বরটাও সুন্দর, তোমার ননদও সুন্দর, তোমার শ্বশুর বাড়ির সবাই সুন্দর। ধ্রুব ফোড়ন কাটলো। বরটা তেমন সুন্দর না, মুখে অজস্র কাটা দাগ। ফারিন গরম চোখে তাকালো। সেই কাটা দাগই তোমার সৌন্দর্য। তুমি যে মেজর সেটার পরিচয় এই কাটা দাগগুলো দেখলেই মানুষ বুঝতে পারবে, বুঝলে? ধ্রুব ঠোঁট উল্টে মাথা নাড়ালো। অগোচরে হাত রাখলো নিনিকার স্পর্শকাতর স্থানে। নিনিকা শরবত খাচ্ছিল। নাকে মুখে উঠে গেল সব। কাশতে কাশতে বেচারির চোখ দুটো বড় বড় হয়ে গেল। ধ্রুব আফসোসে ভেসে বউয়ের কাশি থামাতে ব্যস্ত হলো। কি বউ তার! আদর করলেও কেসে ওঠে। খোদা! সন্ধ্যাবেলা প্রকৃতির রূপ বদল হলো। ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো ধরণীতে। কালো গাড়িটা এসে থামলো মেডিকেলে। গাড়ির দরজা খুলে ছাতা মাথায় নিয়ে বের হলেন রমজান শেখ। বিপরীতে গিয়ে দরজা খুলে বের করে আনলেন মিথিলাকে। স্থান দিলেন ছাতার নিচে। বুকের সাথে পিঠে ঠেকিয়ে শক্ত করে ধরে এগিয়ে চললেন চেম্বারের দিকে।
ডাক্তার দেখিয়ে তারা যখন বের হলেন তখন বাহিরে বৃষ্টি নেই। রমজান শেখ মিথিলার হাত শক্ত করে মুঠোয় নিলেন। চলো আজ ঘুরি। মিথিলা আজ অনেক খুশি, সাথে তার আনন্দ বাড়িয়ে দিল রমজান শেখের প্রস্তাব। মানুষটা পুরনো শেখবাবু হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মিথিলা মাথা নাড়িয়ে সায় জানালেন। গাড়ি লক করে শেখবাবুর হাত ধরে হেঁটে চললেন রাস্তা দিয়ে। 10 মিনিট হাঁটার পর বৃষ্টি নামলো। গাড়ি লক করার আগে ছাতা গাড়িতেই রেখে এসেছেন। বৃষ্টি ছিল না বলে মিথিলার শাড়ি ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। তারা যে রাস্তায় দাঁড়িয়ে আছেন সেখানে প্রচণ্ড নির্জন। মিথিলার বৃষ্টিময় রূপ রমজান শেখকে ঘায়েল করলো। হাত ছেড়ে কোমরে স্পর্শ করলেন, নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে ছুঁয়ে দিতে লাগলেন মিথিলাকে। বৃষ্টি বাড়ছে। বৃষ্টিময় সেই রাস্তায় বৃষ্টিময় গাঢ় চুম্বন হলো। হলো আরও অনেক কিছু। রমজান শেখ নিজের কোট খুলে মিথিলাকে পরিয়ে দিলেন। বৃষ্টি কিছুটা কমে যেতেই ফিরে এলেন গাড়ির কাছে। গাড়িতে বসে হাঁচি দিতে দিতে দুজনের দম বন্ধ হওয়ার অবস্থা। মিথিলা রেগে বললেন, তোমার জন্য হলো, বলেছিলাম ছাউনির নিচে যাই, শোনোনি। রমজান শেখ হাসলেন। ছাউনির নিচে গেলে কি রোমান্স করতে দিতে? ওখানে আলো ছিল তো। মিথিলা নাক মুখ কুচকান। একদম বাজে কথা বলবে না। বৃষ্টির মধ্যেও রাস্তায় তার রোমান্স করতে হয়। বেয়াদব লোক। তোমরাই তো। হ্যাঁ আমরাই। সেই জন্য এখন দুজন মিলে ঠান্ডা লাগিয়ে বসে আছি। এসেছিলাম ডাক্তার দেখাতে। এক রোগের ডাক্তার দেখাতে এসে আরেক রোগ বেঁধে ফেললাম। ঠান্ডার জন্য কয়েকদিন ভুগতে হবে কে জানে। আমার না হয় সহজে কমে যাবে, তোমার কমবে সব সময়ই বেশি বেশি। রমজান শেখ গাড়ি ড্রাইভ করা শুরু করেছেন। কমে যাবে কয়েকদিন রেস্ট নিলে, চিন্তা করো না। জ্বর তো আসেনি। মিথিলা তেতে উঠলেন। আসেনি মানে আসবে না নাকি? রমজান শেখ চুপ রইলেন। এক হাতে স্ত্রীর কাঁধ জড়িয়ে ধরে ড্রাইভ করতে মনোযোগ দিলেন। চুপচাপ থাকাটা মিথিলার সহ্য হলো না। ঘুষি বসালেন রমজানের বাহুতে। ব্যথায় উফ শব্দ বের করলো। মারছো কেন? তুমি তো দেখি আমাকে সুস্থ করতে এসে নিজেই সাইকো হয়ে যাচ্ছ। স্বামী নির্যাতন করবে নাকি এবার? প্রয়োজন হলে তাই করব। রমজান হাসলেন। ঠিক আছে করো। পারলে আমার মতো যখন তখন আদর টাদর করে অজ্ঞান করে দিতে পারো। আমি একদম মাইন্ড করব না। মিথিলার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। লজ্জায় মুখ ঘুরিয়ে নিলেন। রমজান শেখ শব্দ করে হাসলেন। গাল টেনে দিলেন। তুমি এখনো অনেক আদরে প্রিয়তমা। সন্ধ্যায় বারান্দায় বসে ভারিনের সাথে কফি খেতে খেতে আড্ডা দিতে বসেছিল নিনিকা। ধ্রুব রুমে ঢুকতেই দুজনের আড্ডার সমাপ্তি হলো। ফারিন কফির কাপগুলো নিয়ে চলে গেল। ধ্রুব ক্লান্ত শরীর বইয়ের কাঁধে এলিয়ে দিল। বেচারা সেই যে নাস্তা করে বের হয়েছিল, নীরবের জরুরি ফোন কলে এখনো ফিরল না। নিনিকা মাথাটা সযত্নে নিজের কোলে রাখলো। চুলের ভাঁজে হাত ডুবিয়ে চুম্বন করলো কপালে। মাথা কি বেশি ব্যথা করছে? ধ্রুব বন্ধ চোখ জোড়া খুলল। বুঝলে কিভাবে? নিনিকা হাসলো। বুঝে ফেললাম। ধ্রুবের ঠোঁটে হাসি ফুটল। হাত দিয়ে টেনে কাছে আনলো নিনিকার মুখশ্রী। ওষ্ঠে ফোটাফুট চুমু বসিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এখন ভালো লাগছে। নিনিকা চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দিল। ঘুমাবেন পরে? আগে ফ্রেশ হয়ে খেয়ে নিন, তারপর রিল্যাক্সে একটা ঘুম দিবেন, সব ঠিক হয়ে যাবে। তুমি দুপুরে খেয়েছিলে তো? নিনিকা মুখ কালো করে ফেলল। আমি খিদে সহ্য করতে পারি না, সেই জন্য আপনার সাথে খাবো বলে ভাত খাইনি। তবে চিপস কফি সব খেয়েছি। আপনি কি রাগ করলেন? ধ্রুব ঘর কাঁপিয়ে হাসলো। হাসতে হাসতে নিনিকার কোমরে নাক ঘষল। তুমি কেন অপেক্ষা করে ভাত খাওনি মিসেস? চিপস কফিতে কি পেট ভরে? যাও এক্ষুনি খাবার নিয়ে এসো।
ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসছি। পাগলি মিসেসটা কি করে সব? এভাবে কেউ না খেয়ে থাকে? নিনিকা চোখ ছোট ছোট করে ফেলল। আমি যদি না খেয়ে অপেক্ষা না করে তো কে করবে? ধ্রুব উঠে বসলো। টিপিক্যাল বইয়ের মতো কথা। বা একদিনের সংসারে এত পরিবর্তন। আই এম ইমপ্রেস। নিনিকা ঠেলে দিল, যান ফ্রেশ হয়ে আসুন। ধ্রুব ওয়াশরুমের দরজা পর্যন্ত গিয়ে মিসেস বলে চিৎকার করে দ্রুত গতিতে নিনিকার সামনে এসে দাঁড়ালো। নিনিকা চমকে তাকালো, কি হয়েছে? ধ্রুব বুকে শক্ত করে জড়িয়ে ধরেছে, নিজের ভেতর ঢুকিয়ে ফেলার সর্বোচ্চ চেষ্টা করে বলল, তোমাকে জড়িয়ে ধরিনি বলে বুকটা কেমন যেন করছিল। নিনিকা হতভম্ব। এই লোক তাকে ভয় পাইয়ে দিছিল। এভাবে কেউ চিৎকার করে? নিনিকা হুশ, চুপ থাকো। ফিল্মি আবারও উচ্ছ্বাস নিয়ে বলল, নিনিকা তুমি এত নরম কেন? এত তুলতুলে কেন? আমি তো তোমাকে তুলো ভেবে খেয়ে ফেলবো হঠাৎ। নিনিকা ফিটে হাত দিয়ে মৃদু জোরে ঘুষি দিল। আসতে বলুন। কি করছেন পাগল মেজর? নিনিকা আমি যদি দরজা খুলে সব কিছু করেও ফেলি তবুও শব্দ বাইরে যাবে না। রুম সাউন্ড প্রুফ। নিনিকা লজ্জায় ওভাবেই পড়ে রইল। ধ্রুব ছাড়লো অনেক পরে। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলছে, নিনিকা আমি তোমাকে এত এত ভালোবাসি। নিনিকার মাথা ঘুরছে। এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল। পরনের লং শার্টের বোতামগুলো আটকে দিয়ে স্কার্ফ পরে নিল। ধ্রুবকে বকতে বকতে নিচে গেল খাবার আনতে। ধ্রুব টাওয়াল পরে দুষ্টু হাসি মুখে ঝুলিয়ে নিনিকার অপেক্ষায়। খাটে পায়ের উপর পা তুলে বসে আছে। নিনিকা এলো আরো 3 মিনিট পর। রুমে ঢুকতেই তার গলা শুকিয়ে গেছে। হাঁটুর ওপর পর্যন্ত টাওয়াল পরে পায়ে পা তুলে বসে আছে ধ্রুব। উন্মুক্ত শরীর দেখিয়ে নিনিকার দুর্বল করতে চাইছে সে। নিনিকা চোখ মুখ শক্ত করে রইল। খাবার রাখতেই ধ্রুব আবদার করলো, তুমি খাইয়ে দাও। নিনিকা চোখ নিচের দিকে রেখেই প্লেটে ভাত মাখাচ্ছে। ধ্রুব টেনে নিজের কোলে বসিয়েছে। থরথর করে কাঁপছে নিনিকার হাত। ধ্রুব ঘাড়ে থুতনি ঠেকালো। এভাবে কাঁপছে কেন মিসেস? এনিথিং রং? নিনিকার ইচ্ছে হলো হাত পা সরিয়ে কাঁদতে। কাঁপা কাঁপা হাতে লোকমা তুলে দিল ধ্রুবের মুখে। ধ্রুব খেতে খেতে বলল, তুমিও খাও। বহু পরিশ্রম করে নিনিকা খাওয়া শেষ করলো। প্লেট রেখে দরজা বন্ধ করে পেছনে ঘুরতেই দেখে ধ্রুবর পরনের টাওয়াল মেঝেতে লুটোপুটি খাচ্ছে। নিনিকার চোখ বড় বড় হয়ে গেল। ধ্রুব অবুঝ স্বরে বলল, অনেক গরম লাগছে মিসেস, বাতাস করবে একটু। নিনিকা ঘেমে একাকার। ধ্রুব তাকে কাছে টেনে নিয়েছে। ফিস ফিস করে বলল, কে যেন বলেছিল পুরুষেরা শুধু অধিকার দেখিয়ে বিছানায় নিয়ে যেতে পারে। আমি তো তোমাকে বিছানায় নিয়েছি নিনিকা, তোমার খারাপ লাগছে না? নিনিকা গলায় স্ক্রাব ছুঁড়ে ফেলল। আপনি নিয়েছেন, এবার আমি নিব সদবোধ। ধ্রুব চোখ বন্ধ করতে করতে বলল, মাথা ব্যথা কমানোর আরেকটা পদ্ধতি আছে মিসেস, জানো সেটা কি? বিজ্ঞানের ভাষায় অন্য কিছু বললেও আমি বলি বইয়ের আদর। রাত 10:30। বাইরে প্রকৃতির তাণ্ডব চলছে। টেবিলে ধারা গরম খাবার এনে রাখছেন। ফাহিম মাহবুব চেয়ার টেনে বসলেন। ছেলে মেয়েরা কোথায়? আমি এসে গেছি পাপা। সিঁড়ি দিয়ে নামলো ফারিন। পরনে বারপি ফ্রক, সেটা দুলাতে দুলাতে আসছে সে। বাবার পাশে বসে গলা জড়িয়ে ঝুলতে লাগলো। ফাহিম মাহবুব শব্দ করে হাসলেন। মেয়ের কপালে আদর দিয়ে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, দেখেছো আমার মা কত খুশি হয়েছে তোমাকে যখন ভিডিও কলে দেখাচ্ছিলাম। ড্রেসটা তখন তুমি বলেছিলে ওর পছন্দ হবে না, অথচ এখন সে খুশিতে লাফাচ্ছে। ধারা আর চোখে বাপ মেয়েকে দেখে নিলেন।
তোমার মেয়ের কখন কোনটা ভালো লেগে যায় আমি কিভাবে বলবো? আজ এটা কাল ওটা, নির্দিষ্ট কোনো পছন্দ নেই তার। ফারিন আদরে বাচ্চাদের মতো ঠোঁট চোকা করলো। আমাকে প্রিন্সেস লাগছে না মাম্মা। ধারা এবার হাসলেন, এগিয়ে এসে দাঁড়ালেন ফাহিম মাহবুবের পেছনে, দুজনের গাল টেনে দিয়ে বললেন, বাপ মেয়ে দুজনকেই সুন্দর লাগছে। তুমি পরনি কেন? পাপা তো সবার জন্য এনেছে। এখন কেন পরবো? পরে কখনো পরে দেখবো। কিন্তু এখন পরলে পাপা তো খুশি হতো, তাই না পাপা? ফাহিম মাহবুব নতুন কেনা পাঞ্জাবির কলার টেনে বললেন, সে তো হতামই, তবে তোমার মাম্মামের বোধ হয় আমার কেনা শাড়ি পছন্দ হয়নি। ধারা পাঞ্জাবের কলার ঠিক করে দিলেন, তোমাকে বলেছি আমার পছন্দ হয়নি। আচ্ছা যাও, খেয়ে পড়বো, পরে ঘুমাবো, ভালো হবে। দৌড়াতেও পারো, সমস্যা নেই। ফারিন খিলখিল করে হাসলো। ধারা চোখ গরম করে তাকালেন। তন্মধ্যে শীতে কাঁপতে কাঁপতে নিচে নামলো নিনিকা, পেছনে ধ্রুব। দুজনেই সদ্য গোসল করেছে, চুল শুকিয়ে তবেই নিচে নেমেছে। নিনিকাকেও কাঁপতে দেখে ফারিন হেসে বলল, বৃষ্টির দিনে ঠান্ডা লাগে অনেক তোমার। নিনিকা থমথমে কণ্ঠে উত্তর দিল, তেমন না, তবে আজ বেশি ঠান্ডা। ধ্রুব মিটমিট করে হাসছে। নিনিকা ফুসফুস করতে করতে চেয়ার টেনে বসলো। আস্তার মাথায় মস্ত বড় একটি ওড়না জড়ানো, ফাহিম মাহবুবের দেওয়া থ্রি পিসের জর্জেট ওড়না, যা শরীর পুরোটাই ঢেকে রেখেছে। ধারা চিন্তিত হয়ে কপালে হাত রাখলেন, তোমার কি বেশি ঠান্ডা লাগছে? এসিটা অফ করে দেই তবে? যেভাবে কাঁপছো, খেতে পারবে তো নিজ হাতে? নিনিকা কাপা হাতের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল। ধারা নিজেই আবার বললেন, সমস্যা নেই, আমি আছি। ফাহিম আছে, তোমার বর আছে, তাছাড়া ভারিনও আছে। বলো কার হাতে খাবে? নিনিকার চোখে বিস্ময়, আর কত অবাক হবে সে। ধ্রুব কিঞ্চিত কাশল, বলো মিসেস, কার হাতে খেতে চাও? ফারিন ফোড়ন কাটলো, এত খুশি হওয়ার দরকার নেই, ভাবি নিশ্চয়ই তোমার হাতে খাবে না। হুঁ। ধ্রুব বোনের মাথায় গাঁটটা মারলো। নিনিকা ঠোঁট চেপে হাসছে, তার হুট করেই কান্না পাচ্ছে। ফাহিম মাহবুব বললেন, আমি খাইয়ে দেই মা, এখনো মাঝে মধ্যে এবারই সদস্যদের একসাথে বসে খাইয়ে দেই মাঝে মধ্যে। তুমি তো সবে এলে, চলো এখন থেকে তোমাকেও খাইয়ে দিব। ফারিন বাবার গলা ছেড়ে চেয়ার থেকে নামলো, দ্রুত গতিতে হাতে তুলে নিল প্লেট, সেটাতে ভাত ও রোস্ট নিয়ে মাখাতে মাখাতে বলল, একদম না, আমি খাওয়াবো তাকে। টেবিলের সবাই হাসছে। ধারা ফারিনের হাত থেকে প্লেট টেনে নিতে চাইলেন, সে দিল না। ছোট হাতে ভাত তুলে ধরল নিনিকার মুখের সামনে। নিনিকা খেয়ে নিল। ধ্রুব বলল, ভাইকে তো কখনো খাইয়ে দিলি না, একদিনের ভাবির জন্য এত দরদ, দে আমার বউকে আমি খাইয়ে দিব, তুই তো ওটা খা। ফারিন দিল না। ধারা নিজেই টেনে নিলেন। ফারিন দামি বারবি ড্রেসের মায়া ত্যাগ করে নিজে হাতে জড়িয়ে বসে পড়ল। ফাহিম মাহবুব হাই হাই করে উঠলেন, মেয়েকে টেনে এক প্রকার কোলেই নিলেন। ধারাকে মিছে রাগ দেখালেন, তোমার এত বড় সাহস, তুমি আমার প্রিন্সেসকে দুঃখ দাও। ধারা ফারিনকে বুঝ দিলেন, চলো আজ বাবা সবাইকে খাইয়ে দিব, তোমার মা বা ধ্রুব কেউ তোমার ভাবিকে খাওয়াবে না, তুমি তো খাইয়েছো তাই না? এবার বাবা খাইয়ে সবাইকে খাইয়ে দেয়। ফারিনের কাঁধ পর্যন্ত চুল কাটা, গোলগাল মুখশ্রী, বয়স এবার 16 হবে। ফেস রিয়াকশন দেখে যে কেউ বলবে মেয়েটি ইম্যাচিওর, অথচ পরিবার ছাড়া সবখানেই মেয়েটি বড়দের মতো দাপিয়ে বেড়ায়। ফারিন চোখ ঘুরিয়ে সবাইকে দেখে নিল, বলল, ঠিক আছে। ধারা মেঝেতে শীতল পাটি বিছিয়ে দিলেন। নিনিকা একে একে সব খাবার সেখানে রাখলেন। সবাই গোল হয়ে বসলেন। নিনিকার এক পাশে ধ্রুব, তার এক হাত সবার অগোচরে বউয়ের কাঁধে,
আরেক পাশে ফারিন, তারপর মাঝে ফাহিম মাহবুব। ধ্রুব ও ফাহিম মাহবুবের মাঝখানে ধারা বসলেন। ফাহিম মাহবুবের সামনে একটি প্লেট, যেটাতে তিনি ভাত মাখাচ্ছেন। তারপর একে একে স্ত্রী, কন্যা, পুত্র এবং পুত্রবধূকে খাইয়ে দিচ্ছেন। মাঝে মধ্যে স্ত্রী, কন্যা, পুত্র ও পুত্রবধূ তার মুখেও ঢেলে দিচ্ছে খাবার। বাইরে প্রকৃতির তাণ্ডব বেড়েছে। ড্রয়িং রুমের কাচের জানালাগুলো খোলা, বাতাসে পর্দাগুলো উড়ছে। বউ পাগল পরিবারটির নাম বউ কথা কও। বাড়িটা যেন মায়ায় ঘেরা বাড়িটার মানুষগুলো প্রচণ্ড মায়াময়। কি নেই এখানে, চারিদিকে সারাক্ষণই এক ধরনের সুখ বিরাজ করে। আকাশ গর্জন করছে, মাঝে মধ্যে সাদা হয়ে আলোকিত করে তুলছে ড্রয়িং রুমের দৃশ্যটি। সুখী একটি মুহূর্ত, সুখী এই দৃশ্য। একজন উধাও, বাড়িটার বর্তমান প্রজন্মের কন্যা, ফারিনের বর। কে হবে সে? ওই যে দেখা যাচ্ছে ফাহিম মাহবুবের পাশে আর একটু জায়গা ভাগ হয়ে গেছে, ওখানে কে করে নিবে জায়গা? চারিদিকে নিস্তব্ধতা। কারেন্ট চলে গেছে বলে জেনারেটর চালু করা হয়েছে। মাঝে মধ্যে সুখী পরিবারের মানুষদের কথাবার্তা শোনা যাচ্ছে। নিস্তব্ধ পরিবেশে আচমকা শোনা গেল বিকট একটি শব্দ। ফাহিম মাহবুব তখন সবে ধ্রুবের মুখের সামনে খাবার তুলে ধরেছেন। ধ্রুব মুখে নিতে গিয়ে থেমে গেল, ভ্রু কুঁচকে তাকালো সদর দরজার দিকে। ধারা জানলা দিয়ে বাহির দেখলেন। চিন্তিত স্বরে স্বামীকে বললেন, এই সময় কে আসতে পারে গো? ফাহিম মাহবুব ধ্রুবের মুখে ঠেলে ভাত ঢুকিয়ে দিলেন। আবারও বেজে উঠল সেই শব্দ। ধ্রুব উঠে দাঁড়ালো, আমি দেখছি। ফাহিম মাহবুব ছেলেকে মানা করলেন, একদম না বাবা, আগে জানা প্রয়োজন বাহিরে কে বা কারা আছে। আমাদের চাকরি সূত্রে কিন্তু শত্রুর অভাব নেই। ধ্রুব দমে গেল, বসে পড়লো আগের জায়গায়। ফাহিম মাহবুব ধারাকে চোখের ইশারা করলেন। তিনি উঠে গিয়ে দরজার ফাঁক গলিয়ে বাহিরে তাকালেন। ধারা কিছুটা চমকে গেলেন। ফাহিম মাহবুব ইশারায় জানতে চাইলেন কে। ধারা এসে পাশে বসলেন, হা করে মুখে ভাত ঢুকিয়ে চেবাতে চেবাতে বললেন, ফারিন বেটা আমার, দরজাটা খুলে দিয়ে এসো। ফারিন বারবিক গ্রাউন্ডটা দুদিকে দুলতে দুলতে দরজা খুলতে গেল। সবার নজর দরজার দিকে। সদর দরজা খুলে গেল। কাক ভেজা পুরুষটি কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকে ফারিনকে দেখেই চমকে গেল। সাথে সাথে নিজেকে সামলে নিয়ে এগিয়ে গেল ধ্রুবদের দিকে। ফারিন দরজা বন্ধ করে পুনরায় নিচের জায়গায় এসে বসেছে। ফাহিম মাহবুব চিন্তিত স্বরে বললেন, কি হে অফিসার, তোমার এই অবস্থা কেন? নীরব অসহায় কণ্ঠে বলল, একটা কাজে বের হয়েছিলাম স্যার, হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। মাঝ রাস্তায় গাছ ভেঙে পড়ে আছে, গাড়ি টেনে আনা সম্ভব না। কাছে আপনাদের বাড়ি, সেই জন্য চলে এলাম। বলেই চারিদিকে চোখ বুলিয়ে পুনরায় বলল, আমি মনে হয় ডিস্টার্ব করলাম এসে। বৃষ্টি কমলেই রওনা দিব, গাড়ি পেয়ে যাব আশা করি। ফাহিম মাহবুব প্লেটে ভাত মাখাচ্ছেন। তুমি আগে কাপড় চেঞ্জ করো, তারপর বাকি কথা হবে। ধ্রুব উঠে দাঁড়ালো, এসো ক্যাপ্টেন। নীরব ধ্রুবের দেওয়া টি শার্ট ও ট্রাউজার পরে নিচে নামলো। ফাহিম মাহবুব নিজের পাশের ফাঁকা জায়গাটি দেখিয়ে বললেন, এখানে বসে পড়ো। এসেই পড়েছ যখন, আমাদের পরিবারের এই মুহূর্তের খাওয়া পিনায় অংশগ্রহণ করো। নীরব বসলো, তার এক পাশে ফাহিম মাহবুব আর এক পাশে ফারিন। ফাহিম মাহবুব যখন তার দিকে ভাতের লোকমা ধরলেন, তখন সে অবাক হলো না। এই বাড়ির সব কিছুই তার জানা, যদিও এর আগে এরকম মুহূর্তের সাক্ষী হওয়া হয়নি। আজ হয়ে গেল, তার বড়ই ভালো লাগলো। নিজেকে মনে হলো এই পরিবারেরই একজন। ভালোবাসার, মিথিলা বেগম। পত্রে সবার আগে আমার সালাম নিও। বাবাকে আমি তোমার কথা জানিয়েছি অনেক আগে। তিনি শীঘ্রই তোমাদের বাড়িতে প্রস্তাব রাখতে যাবেন। তুমি মনে কোনো চিন্তা রেখো না। হোস্টেল থেকে ফিরলেই আমি তোমাকে দেখা দিব। ততদিন একটু
মনে কষ্ট সহ্য করে নাও। শহর থেকে পরিচিত একজন ভাই গ্রামে যাচ্ছেন, তাহার কাছে তোমার জন্য নিজের প্রথম ইনকাম দিয়ে কেনা কিছু উপহার পাঠিয়েছি। দেখা করার সময় তোমাকে আমি সেগুলোতে দু চোখ ভরে দেখতে চাই। প্রাণের মিথিলা বেগম, তুমি অপেক্ষায় থেকো। ইতি তোমারই শেখ বাবু। পুরনো চিঠিটা পড়ে মিথিলার বুকে ঢেউ বইতে লাগলো। তাদের প্রেমের সময়কার এরকম কত শত চিঠি আছে। দুজন দুজনকে চিঠি লিখতেন। তার মধ্যে রমজান শেখের বাড়িতে বা হোস্টেলে টেলিফোন থাকলেও মিথিলাদের বাড়িতে ছিল সবে একটা, তাও বাবার ঘরে। মিথিলা চুপি চুপি সেটা দিয়ে কথা বলতেন। মনে চলতো ধরা পড়ে যাওয়ার ভয়, অথচ তার বাবা কন্যা রায়হান প্রেমের বিষয়ে আগেই অবগত ছিলেন। অগোচরে খোঁজ খবর নিয়ে যখন জেনেছেন ছেলে ভালো পরিবারের, তখনই চুপ হয়ে গেছেন। অপেক্ষা করেছেন সঠিক সময়ের। সেই সঠিক সময় আসে। রমজান শেখের বাড়ি থেকে প্রস্তাব রাখা হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ মিথিলা তার জীবনের একমাত্র প্রেমিকের বউ। দুজন বয়সে প্রায় সমবয়সী। গ্রাম থেকে শহরে বাড়ি করেছেন রমজান শেখ। গ্রামের বাড়িটা এখনো পড়ে আছে। নিনিকা হওয়ার পরই এখানে একেবারে চলে আসতে হয় তাকে। নিনিকার দাদা বাড়ির বা নানা বাড়ির তেমন কারোর সাথে যোগাযোগ নেই। রমজান শেখ বাবার একমাত্র পুত্র। এদিকে মিথিলার বাবা মারা যাওয়ার পর ভাইদের সাথে দূরত্ব বেড়ে যায়। সারা জীবন এই বাড়িতেই কাটিয়েছেন, কখনো সেখানে কোথাও আর যাওয়া হয়নি। পুরনো স্মৃতিচারণ বন্ধ করে মিথিলা বিছানার দিকে অগ্রসর হলেন। রমজান শেখের চোখজোড়া বন্ধ, কপাল তীব্র গরম। মিথিলা ওয়াশরুম থেকে পানি নিয়ে এলেন। কপালে জলপট্টি দিতে দিতে আচমকা কিভাবে ঘুমিয়ে গেলেন বুঝতেও পারলেন না। চারিদিকে সবুজে ঘেরা বাড়িটির বাগানের ঘাসগুলোতে ফুটেছে পর্তুলিকা। সকালবেলা ঘুম থেকে উঠেই ফারিন ও নিনিকা বাগানে এসেছে। দুজনে হাত বাড়িয়ে ফুল ছিঁড়ে কানে গুজেছে। কথা বলতে বলতে কখনো একে অপরের উপর হেসে হেলে পড়ছে। ধারা বারান্দায় দাঁড়িয়ে কফি খেতে খেতে সেই দৃশ্য মনোযোগ সহকারে দেখছেন। ফারিনের চোখ বারান্দায় পড়তেই চকচক করে উঠল মুখ। মাম্মা, তুমিও এসো। ধারা বারান্দা পেরিয়ে সিঁড়ি পেরিয়ে সদর দরজা পেরোলেন। থেমে গেলেন। এলেন বাগানে। নিনিকা রক্তের মতো টকটকে জবা ফুল ছিঁড়ে তার কানে গুজে দিল। ধারার পরনে ফাহিম মাহবুবের গতকালে কিনে আনা খয়েরি রঙের জামদানি শাড়ি, ব্রাউন ও কালো রঙের মিশ্রিত চুলগুলোতে ছোট্ট একটি বেনি করা, ঠোঁটে হালকা লিপ বাম। ফাহিম মাহবুব বাগানে উপস্থিত হলেন। স্ত্রী রেহেন রূপ মুগ্ধ চোখে দেখলেন। ফারিন হেসে বলল, তুমিও কি কানে ফুল গুজবে পাপা? না আমার মা। ফুল ফুল দেরি মানায়। আমাদের কেমন লাগছে পাপা? মাম্মাকে দেখো কত বিউটিফুল লাগছে না? ফাহিম মাহবুব হাসলেন। তোমার মাম্মাকে সব সময় সুন্দর লাগে। যারা গম্ভীর হতে চেষ্টা করলেন, পারলেন না। তার ঠোঁটে হাসি ফুটে উঠলেন। ছেলে মেয়েদের সামনে স্বামীর প্রশংসনীয় মন্তব্য তার লজ্জাও লাগছে। ফাহিম মাহবুব সুযোগ নিলেন, বললেন, দেখো তোমার মা কিভাবে লজ্জা পাচ্ছে। ফারিন তাকালো। তুমি কি লজ্জা পাচ্ছ মাম্মা? ধারা চুপ করে রইল। নিনিকা হাতের ফোনের ক্যামেরা অন করে বলল, আপনাদের একসাথে একটা ছবি তুলি বাবা। ফাহিম মাহবুব খুশি হলেন। অবশ্যই অবশ্যই। ধারা টেনে নিয়ে ফারিন জবা ফুলের গাছের সামনে দাঁড় করালো। ফাহিম মাহবুব স্ত্রীর কানে এক হাত জড়িয়ে দাঁড়িয়ে রইলেন। দুজনের মুখে হাসি। নিনিকা দৃশ্যটি ক্যামেরায় বন্দি করলো। ফারিন মা বাবার সাথে গিয়ে দাঁড়ালো। তার কানে পুর্তলিকা ফুল। মা বাবার মধ্যে তাকে একটি পরীর মতো লাগছে, ছোট্ট পরী। নীরবকে রাতে থেকে যেতে হয়েছিল। ধ্রুবের সাথে কথা বলতে বলতে পায়ে পা মিলিয়ে হেঁটে বাগানে এলো। অংশ নিল আনন্দের এই মুহূর্তে। ফারিন একটি ফুল বাড়িয়ে দিল। আপনি কি কানে ফুল গুজবেন?
নীরবের কণ্ঠ থমথমে। জি না। নিনিকা ধ্রুবর কানে বড় একটি সাদা পুষ্প গুজে দিল। টেনে মুখের সাথে মুখ লাগিয়ে ক্যামেরায় দুজনকে বন্দি করলো। ধ্রুব ঠোঁট ফুলিয়ে বলল, এসব কি? আমার কানে ফুল কেন? কোথায় লেখা আছে ছেলেরা ফুল কানে দিতে পারবে না? আপনাকে ফুলবাবু লাগছে, মোবাইলে দেখুন। ফারিন হাসছে। তোমাকে সুন্দর লাগছে ভাইয়া। ফাহিম মাহবুব ছেলেকে দেখলেন। ফুল কানে দেওয়াতে তোমার লজ্জার দজ্জাল চেহারা কিছুটা নমনীয় লাগছে বেটা। ধারা চোখ মুখ কুঁচকে তাকালেন। একদম আমার ছেলেকে দজ্জাল বলবে না। নিজে কি ছিলে? চাকরি করতে হলে সবাইকে এরকম হতে হয়। সে তো আমি দরদি তোমাকে মায়া করে বিয়ে করেছি, না হলে বিয়ের জন্য মেয়েই পেতে না। ফাহিম মাহবুব হাসলেন। ভাগ্যিস তুমি বিয়ে করেছিলে, না হলে যে কি হতো সেটা কল্পনা করেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। চেক করে দেখো। দাঁড়া মুখ শক্ত করে চুপ করে রইলেন। ফারিন খিলখিল করে হেসে পেছন থেকে ভাইয়ের গলা জড়িয়ে ধরে ঝুলছে। ধ্রুব বোনকে পিঠে তুলে নিয়েছে। তুই বড় হচ্ছিস না কেন রে? তোকে বিদায় করতে হবে তাড়াতাড়ি। ফারিন এক হাত ছাড়িয়ে ধ্রুবের চুল টানতে চেষ্টা করলো। ধ্রুব নামিয়ে দিল তৎক্ষণাৎ। ধারা মেয়েকে টেনে ধরেছেন। ফারিন ঠোঁট ফুলিয়ে কাঁদছে। তোমাকে বিদায় করব, তোমাকে বিদায় দেব। ধ্রুব শব্দ করে হাসছে। আমি তো বিয়ে করে নিয়েছি। নিনিকাকে দেখিয়ে বলল, ওই দেখ আমার বউ। তোমার বউকে রেখে তোমাকে বিদায় করব, ভাবিকে লুকিয়ে রাখবো, দেখে নিও। ধ্রুব মিথ্যা ভয় পাওয়ার অভিনয় করলো। তাই নাকি? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন রাজকুমারী। ফাহিম মাহবুব ছেলেকে মৃদু জোরে ধমক দিলেন। চুপ করো বাজে ছেলে। আমার মেয়েকে একদম বাজে কথা বলবে না। তুমিও তোমার মা বিদেয় হবে। আমি আমার মেয়েকে নিয়ে একা থাকবো এই প্রাসাদে, তাই না আম্মা? ফারিন তখন বাবাকে জড়িয়ে ধরে ধ্রুবের দিকে রাগী চাহনি নিক্ষেপ করে রেখেছে। ধ্রুব ঠোঁট চেপে হাসছে। নিনিকা আচমকা বলল, আমিও আপনাদের পক্ষে বাবা, আমিও থাকবো। ফারিন তৎক্ষণাৎ নিনিকার হাত টেনে নিচের দিকে নিল। ধ্রুব অসহায় কণ্ঠে বলল, এ কেমন অবিচার? জাতি এমন অপরাধ মেনে নিবে না। আমার মতো সহজ সরল ছেলের প্রতি তুমি এভাবে অন্যায় করতে পারো না মিসেস। এসো, ফিরে এসো বলছি। দাঁড়া গম্ভীর স্বরে বললেন, ছেলের বউ শ্বশুরের পক্ষ নিচ্ছে। একটা মেয়ে জামাই থাকলে নিশ্চয়ই আমাদের পক্ষ নিত। ধ্রুব নীরব নিজের নীরবতা ভাঙল। তৎক্ষণাৎ এসে দাঁড়ালো ধারার পাশে। মেয়ে জামাই নেই তো কি হয়েছে? আপাতত আমি আছি আন্টি, এই নিন, আমিও আপনাদের পক্ষে। ফাহিম মাহবুব অসন্তুষ্ট গলায় বললেন, সারা জীবন আমাকে স্যার বলে মুখে ফেনা তোলে, এখন মির্জাফরি করলি অফিসার। তোমার ওই দুদিনের মেজরের পক্ষ নিলে দেখব কতদিন এমন পক্ষ পক্ষ খেলা চলে। নীরবের চেহারায় অসহায়ত্ব। তবে আমি আপনার দলে আসছি স্যার। দাঁড়া হাত টেনে ধরলেন। একদম না, তুমি আমাদের পক্ষের। অপর পাশ থেকে ফাহিম মাহবুব হাত টেনে ধরলেন। ছাড়ো ওকে, সে আমাদের পক্ষে আসবে বলেছে। ধ্রুব আমাকে পেছন থেকে টানতে থাকে। দেখব এই লোক কিভাবে তার অফিসারকে নিজের পক্ষে নেয়। ফাহিম মাহবুব পেছনে দাঁড়ানো কন্যা পুত্রবধূকে ইশারা করলেন। ফাহিম ও নেনিকা তৎক্ষণাৎ পেছন থেকে তাকে টেনে ধরলো। সবার মাঝখানে টানাটানিতে নীরবের হাত খুলে যাওয়ার অবস্থা। বেচারা অসহায় কণ্ঠে চিৎকার করলো, মেজর প্লিজ রক্ষা করুন। ধ্রুব তৎক্ষণাৎ ছেড়ে দিল ধারাকে। পেছন থেকে দৌড়ে গিয়ে নিনিকাকে টেনে কাঁধে তুলে নিল। দৌড়ে দিয়ে চলল বাগান পেরিয়ে। ধারার পুরো ভর ছিল ধ্রুবের উপর, ফারিনের পুরো ভর ছিল নিনিকার উপর। ফাহিম মাহবুব ছিলেন নীরবের দিকে ঝুঁকে। আচমকা ধ্রুবের এহেন কাণ্ডে একে একে সবাই ধপাস করে নিচে পড়েন। ফাহিম মাহবুব তৎক্ষণাৎ চিৎকার দিলেন,
আরে ধ্রুবকে ধরো, ও আমার পুত্রবধূ নিয়ে যা পালাচ্ছে। দাঁড়াও ফাহিম মাহবুব উঠে ছুট লাগালেন সেদিকে। ফারিন নীরবের হাত শক্ত করে ধরে রেখেছে। আপনি আমাদের পক্ষেই হবেন, একদম ছুটিতে চেষ্টা করিবেন না। নীরব অসহায় চোখে তাকিয়ে মাথা নাড়ালো। দুজন দৃষ্টি ফেলল সদর দরজার দিকে। ধ্রুব ইতিমধ্যে বউ নিয়ে ভেতরে ঢুকে গেছে। পেছনে দাঁড়াও ফাহিম দৌড়াচ্ছেন। নীরবের মুখ দিয়ে বের হয়ে এলো, ও মাই গড, ও মাই গড। তাদের কানে ভেসে এলো ফাহিম মাহবুবের চিৎকার, অসভ্য ছেলে থামো বলছি, ছেড়ে দাও আমার বৌমাকে। খাবার টেবিলে বিশাল আয়োজন। দুপুরের খাবার খেতে বসেছে সবাই। নীরবকে ফাহিম মাহবুব যেতে দেননি, বলেছেন দুপুরে খেয়ে তারপর যেতে। নীরব মেনে নিল, তার তেমন কাজ নেই বর্তমানে। ধ্রুবের মতো সেও ছুটিতে আছে, সুতরাং আরো কিছু সময় থাকাই যায়। নিনিকা ওড়না নিয়ে বারবার শরীর ঢাকতে চেষ্টা করছে, মাঝে মধ্যে রাগী দৃষ্টি নিক্ষেপ করছে ধ্রুবের দিকে। দিনে দুপুরেও সেই লোকের রোমান্স পায়। ধ্রুব টেবিলের নিচে নিজের পা দিয়ে নিনিকাকে খুঁচিয়ে মজা নিচ্ছে। একটি হাত রেখেছে নিনিকার হাঁটুর কাছে। খেতে খেতে মাঝে মধ্যে এটা সেটা বইয়ের প্লেটে তুলে দিচ্ছে। নিনিকার তখন রাগ চলে যায়, এত যত্নশীল তার বরটা। সকালে ধ্রুব বউকে নিয়ে সেই যে দরজা পেরিয়েছে, তারপর আর খোলেনি। ধারা ভাই মাহবুবকে টেনে নিয়ে গেছেন। ছেলে বিবাহিত, তা এই লোকটার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল হয়তো। ছেলেটাও হয়েছে তেমন, যেমন বাপ তার তেমন ছেলে। ফারিনের সামনাসামনি চেয়ারে বসেছে নীরব। খাওয়ার ফাঁকে ফাঁকে সে সামনের দিকে তাকাচ্ছে, চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিচ্ছে। ফারিন বিরক্ত হচ্ছে প্রচণ্ড। এমন ছ্যাঁচড়া লোক তার পছন্দ নয়। এই বেটা যে তাকে মনে মনে পছন্দ করে সে তা বুঝে গেছে। বুড়ো লোক কোথাকার হাঁটুর বয়সী মেয়ের দিকে নজর দেয়। ফারিন বিরক্ত কণ্ঠে বলল, আপনি বারবার এদিকে তাকিয়ে কি দেখেন মিস্টার ক্যাপ্টেন? নীরবের গলায় খাবার আটকে গেল। ধারা পানি এগিয়ে দিলেন। ফাহিম মাহবুব চিন্তিত হয়ে বললেন, কি দেখো অফিসার? নীরব অসহায় চোখে তাকালো। এ বাড়ির কেউ তার পরিস্থিতি বুঝতে পারছে না। আমতা আমতা করে বলল, সামনাসামনি বসেছেন উনি, সেজন্য বারবার নজর সেদিকেই চলে যায়। মানে বলতে চাইছি, আমাদের নজর সব সময়ই সব সামনের দিকেই যায়। আপনি যদি সামনে বসতেন তবুও যেত। যেমন আপনার সামনের দিকে মেজর বসে আছে, আপনার নজর সর্বপ্রথম সেদিকেই যাবে না। ফাহিম মাহবুব মাথা নাড়ালেন। ফারিন চোখ মুখ শক্ত করে নিল। কি ধান্দাবাজ লোক। খাওয়া শেষ হলে নীরব কিছুক্ষণ সোফায় বসে এটা সেটা বলল, তারপর বিদায় নিল। ফারিন হাঁপ ছেড়ে বাঁচল, মনে মনে বিড়বিড় করলো, আর আসিস না ভাই, নিজের বয়সী কাউকে খুঁজে নে। বাবা মার আহ্লাদি কন্যা না হলে তোকে কি যে করতাম। বউ কথা কও। আড্ডা জমেছে। ফারিন এক পর্যায়ে বলল, চলো সবাই একটা গেম খেলি। নিনিকা আগ্রহ দেখালো, কি গেম? পাপা বলবে। পাপা বলো না কি খেলা যায়। ফাহিম মাহবুব বললেন, লুডো খেলবো চলো। কিন্তু আমরা তো 5 জন। ধ্রুব উঠে দাঁড়ালো, তোমরা খেলো, আমি একটু ঘুমাবো। নিনিকা আর চোখে তাকাতেই ধ্রুব ইশারা করলো। নিনিকা উঠে ধ্রুবের পেছন পেছন চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আমি আসছি, ততক্ষণে তুমি লুডো বের করো ওকে। ফারিন খুশি হয়ে লুডো বের করে আনতে চলে গেল। রুমে এসে ধ্রুব দরজা দিল। নিনিকাকে টেনে নিয়ে শুয়ে পড়ল। নিনিকা কিছু বলল না, নিশ্চুপে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ধ্রুব মাথা তুলে দীর্ঘ সময় নিয়ে ওষ্ঠ ছুঁয়ে দিল। তারপর তা তলিয়ে গেল ঘুমের রাজ্যে। নিজের উপর ধ্রুবর গরম নিঃশ্বাস অনুভব করতেই
নিনিকা বুঝলো তারপর ঘুমিয়ে পড়েছে। নিজের পরিবর্তে পাশ বালিশ রেখে রুম থেকে বের হয়ে গেল ধীরে ধীরে। ধ্রুবের ঠোঁট কিঞ্চিত বেঁকে গেল, বইয়ের জায়গায় বালিশে মুখ গুজলো। ধ্রুব যখন ঘুম থেকে উঠে নিচে নামলো তখন বিকেল হয়ে গেছে, এখনো খেলা চলছে। সে বইয়ের সাথে ঘেঁষে বসলো। ফারিন উচ্ছ্বাস নিয়ে বলল, ব্রো, বাবা ও ভাবিকে আমিও মা দুবার হারিয়েছি, এবারও ওরাই হারবে দেখো। ধ্রুব ঠোঁট কামড়ে হেসে নিনিকার দিকে তাকালো। বেচারি অসহায় কণ্ঠে বলল, আমি তেমন পারি না তো, তবে বাবা পারেন। আপনি আমার হয়ে খেলায় উঠুন না, বাবাকে জিতিয়ে দিন একবার। ধ্রুব নিজের জায়গায় নিনিকাকে বসিয়ে নিজে নিনিকার জায়গায় বসলো। ফারিন এবার নাক ফুলালো, তোমার সাথে কি আমি পারবো? এটা চিটিং না? তুমি কেন ভাবির বদলে খেলবে? ধারা ফাহিম মাহবুবকে কটাক্ষ করলেন, দুটোই গাধা, দেখছিস না দুবার হেরে গেছে। তা বাবা আমার, তুমি এবার দেখো তোমার জেতাতে পারি কি না। ফাহিম মাহবুবের মুখে কোনো কথা নেই, বেচারার অবস্থা থমথমে। নিনিকা এই নিয়ে 10 বার শ্বশুরকে সরি বলেছে। পরের সময়টা দুর্দান্ত খেলল ধ্রুব এবং এবার জিতেও গেল। নিনিকা খুশিতে ধ্রুবকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। ফারিন কাঁদো কাঁদো গলায় বলল, আমি মানি না ব্রো, তুমি ওদের জিতিয়ে দিলে। ধারা ঘরের দিকে উঠে যেতে যেতে বললেন, সব কটা চিটিংবাজ, চলে আয় মা, এদের সাথে আর খেলিস না। ফাহিম মাহবুব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, বাবা হেরেছি তো মা, তুমি তো জিতলে। 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচ তুমি জিতেছ, তার মানে তো উইন তুমি, বুঝেছ? এবার ফারিন খুশি হয়ে গেল। ধারা সিঁড়ি পেরিয়ে যেতে যেতে হাসলেন, এ লোক সর্বদা মেয়ের মন রাখতে চেষ্টা করে। ফাহিম মাহবুব উঠে ঘরে চলে গেলেন। ফারিন পড়তে বসতে হবে বলে চলে গেল। রইল ধ্রুব নিনিকা। ধ্রুব হাই তুলতে তুলতে বউকে টেনে নিজের কোলে বসালো। তুমি আমাকে ঘুমে রেখে চলে এসেছ, এত বড় সাহস? নিনিকা ঠোঁটে চুমু খেলো। ফারিন বলছিল তো না এলে মন খারাপ করতো না বলুন। ধ্রুব হাত টেনে পেটে রাখলো, অনেক খিদে পেয়েছে। নিনিকা উঠে কিচেনে চলে গেল। ফিরে এলো 10 মিনিট পর। ধ্রুবের সামনে ছোট টেবিলে ভাত ও গরম তরকারি রাখলো। ধ্রুব এতক্ষণ ধরে চালালো ফোনটা নিনিকার কাছে নিয়ে প্লেট হাতে নিল। নিনিকা স্ক্রিনে তাকালো, ফেসবুক লগ ইন করা। সে ধ্রুবের আইডি ঘুরতে লাগলো। মাঝে মধ্যে হাঁ করে ধ্রুবের হাতে খেতে লাগলো। প্রোফাইলে বাগান তোলার সেই ফটো দেওয়া। নিনিকা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কখন নিলেন? মাত্রই। ধ্রুবর লিস্টে ফারিন ও ধারা ছাড়া আর কোনো মেয়ে নেই, তার উপর প্রোফাইল লক করা। হাতে গোনা কয়েকজন মানুষ শুধু, রিলেশনশিপ দেওয়া নেই। নিজের আইডি খুঁজে রিকোয়েস্ট পাঠালো। নিনিকা নিজের ফোন খুঁজলো। ধ্রুব পকেট থেকে বইয়ের ফোন বের করে এক হাতে নিজেই অন করলো। নিজেই নিজেকে অ্যাকসেপ্ট করে নিল নিজের আইডির সাথে। রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড দিয়ে তবেই থামলো। নিনিকা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। ধ্রুব দাঁত বের করে হাসছে, তোমার আইডির সব ছেলে আনফ্রেন্ড করে দিয়েছি। আমার আইডিতে ছেলে বলতে তেমন কেউ ছিল না, কিছু ক্লাসমেট ছিল হয়তো। ধ্রুব মুখে ভাত ঢুকিয়ে দিল, যেই হোক আনফ্রেন্ড করে দিলাম। নিনিকা ভাত খেলে বলল, আপনি তো অনেক হিংসুটে, তোমার মতো আমি কি করেছি? এই যে দেখছো তোমার বরের লিস্টে কোনো মেয়ে ঘাপটি মেরে বসে আছে কি না? নিনিকা দাঁতে দাঁত চেপে বলল, অনেক মেয়ে ঝুলে আছে, এত এত ফলোয়ার্স আপনার, বেছে বেছে কয়েকজনকে অ্যাড করে দেই।
ধ্রুব ঠোঁট কামড়ে হাসলো। দরকার নেই, আমার মেসেজ আছে। তাতে কি? বউ থাকতে অন্য মেয়ে লিস্টে নিয়ে আইডি অপবিত্র করব কেন? তাছাড়া আমি প্রচুর বউ পাগল, বউকে অনেক ভালোবাসি। আমার বউয়ের এতটুকু খারাপ লাগাও আমার সহ্য হবে না। দরকার হলে ফেসবুক আইডি রাখবো না, তবুও সে যাতে মন খারাপ না করে। নিনিকা ঠোঁট ফুলিয়ে বুকে ঝাঁপিয়ে পড়লো। ধ্রুব সাবধানে হাতের প্লেটটি নিচে রাখলো, হাত দিয়ে জড়িয়ে নিয়ে চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দিল। তোমাকে আমি অনেক ভালোবাসি মিসেস। নিনিকার কান্নারত স্বর। মিসেসও আপনাকে অনেক ভালোবাসে ধ্রুব। একটা কথা রাখবে কি? তুমি করে বলা যায় না, আপনি বলে ডাকটা এখনের যুগের জন্য ঠিকঠাক যদিও, বাট আমার ওই পুরনো ব্যাকডেটের তুমি ডাকটাই শুনতে ইচ্ছে করে। আমি তোমাকে ভালোবাসি ধ্রুব। ধ্রুবের ঠোঁট প্রসারিত হলো। মেজর ধ্রুব মাহবুবের মিসেস হওয়ার জন্যে, আমাকে এভাবে রাঙিয়ে রাঙিয়ে দেওয়ার জন্যে, তোমাকে আমার হওয়ার জন্যে ধন্যবাদ মেজরের বউ। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।